আজকের এই বিশদ আলোচনায় আমি বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনার দিকে চোখ রাখব। এর জন্য বেশ কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদপত্র যেমন মানবজমিন, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, সংবাদ, বণিক বার্তা, যুগান্তর এবং আজকের পত্রিকার প্রতিবেদন বিশ্লেষণ করব। এই সূত্রগুলো নানা রকমের খবর তুলে ধরেছে, যা থেকে দেশের একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়। শুরু করা যাক একটি অস্বাভাবিক এবং উদ্বেগজনক আইনি মামলা দিয়ে, যা মানবজমিনে প্রকাশিত হয়েছে। আনোয়ারা বেগম নামে ৬৭ বছর বয়সী একজন মহিলাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার বেশ কয়েকটি হত্যা মামলার আসামি করা হয়েছে এবং তিনি এখন কারাগারে আছেন। কিন্তু বিষয়টি অত্যন্ত জটিল। তার পরিবার এবং আত্মীয় আইনজীবীরা দাবি করেছেন মামলাগুলো পুরোপুরি ভুয়া এবং ষড়যন্ত্রমূলক। তাদের অভিযোগের তীর খোদ আনোয়ারার ছোট ছেলে তৌহিদ আনোয়ার অভিকের দিকে। বলা হচ্ছে, কাকরাইলের কার হাউস লিমিটেডের জমির ভাগ এবং অন্যান্য সম্পত্তি থেকে মাকে সরাতে এই কাণ্ড ঘটানো হয়েছে। ঘটনাটি একটি পারিবারিক সম্পত্তির বিরোধের এক অন্ধকার দিক উন্মোচন করে। জানা যায় ২০২৩ সালে আনোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর তিনি ও তার ৩ ছেলে সম্পত্তির মালিক হন, কিন্তু ছোট ছেলে গত ২ বছর ধরে মায়ের অংশটি দখলের চেষ্টা করছিলেন। তারই ফলস্বরূপ আজ একজন ৬৭ বছর বয়সী মহিলা ৩টি হত্যা মামলার আসামি। বিষয়টি আরো ঘোলাটে হয় যখন আমরা দেখি যে তাকে প্রথমে ৯ জুলাই ৫৪ ধারায়, অর্থাৎ কোনো নির্দিষ্ট ওয়ারেন্ট ছাড়াই সন্দেহের বশে আটক করা হয়। পরদিন কোর্টে পাঠানোর সময় পুলিশের আবেদনেই লেখা হয়েছিল যে দুটি থানার হত্যা মামলায় আনোয়ারা বেগমের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাহলে সম্পৃক্ততা না পেয়েও তাকে কেন আটক রাখা হলো এবং পরে মামলাগুলোতে আসামি করা হলো? সেই প্রশ্ন থেকেই যায়। কিভাবে একটি পারিবারিক ঝগড়া এমন মারাত্মক আইনি প্যাচে পড়তে পারে, তা সত্যিই চিন্তার বিষয়। এবার আইনি অঙ্গনের খবর থেকে এবার আন্তর্জাতিক সম্পর্কের দিকে যাওয়া যাক। প্রথম আলোর খবর অনুযায়ী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্প্রতি ঢাকা সফর করেছেন। তার সফরের ঘোষিত উদ্দেশ্য ছিল পারিবারিক স্বার্থ ও শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ককে এগিয়ে নেওয়া। সম্পর্ককে এগিয়ে নেওয়া। তিনি কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন, যেমন বিএনপির সঙ্গে আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বেশি কথা হয়েছে। আবার জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেছেন, ৭১-এর অমীমাংসিত ইস্যুগুলো দুই দেশের সরকারের বিষয়, কোনো দলের নয়। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সঙ্গে বৈঠকে তারা বলেছেন ৭১-এর ইস্যুগুলো মিটিয়ে সম্পর্ক উন্নয়নের সুযোগ এখনো আছে। অর্থাৎ বিভিন্ন দলের সঙ্গে আলোচনায় এক রকম সুর লক্ষ্য করা গেছে। এটি কি পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক মহলের পালস বোঝার একটা চেষ্টা, নাকি এর পিছনে অন্য কোনো কূটনৈতিক কৌশল রয়েছে, তা ভাবনার বিষয়। সব মিলিয়ে মনে হচ্ছে পাকিস্তান বাংলাদেশের রাজনৈতিক মহলে নতুন করে যোগাযোগ বাড়াতে বেশ আগ্রহী। যখন এই ধরনের কূটনৈতিক তৎপরতা চলছে, তখন দেশের ভেতরে নির্বাচনের প্রস্তুতিও বেশ জোরে সোরে এগোচ্ছে। দ্য ডেইলি স্টারের একটি খবর অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন অত্যন্ত দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন নিয়ে যদি সরকারের দিক থেকে কোনো চাপ আসে, তাহলে তিনি ওই পদে থাকবেন না। তার ভাষায়, যেদিন সরকার চাইবে হুকুম মতো কাজ করাতে, আমাকে এই চেয়ারে দেখবেন না আপনারা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে যখন নানা কথা হয়, তখন এই ধরনের বক্তব্য অবশ্যই তাৎপর্যপূর্ণ। তিনি ফেব্রুয়ারিতে রমজান মাস শুরুর আগেই নির্বাচন করার জন্য জোর প্রস্তুতির কথাও জানিয়েছেন। এখন প্রশ্ন হলো, এই প্রতিশ্রুতি বাস্তবে কতটা রক্ষা করা সম্ভব হবে? কারণ এটি একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যেই কিছু মৌলিক বিষয়ের মতপার্থক্য রয়ে গেছে। এর মধ্যেই দেশের সীমান্ত পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়েছে। এর প্রভাব সরাসরি পড়ছে সেখানে থাকা এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উপর। টেকনাফ ও নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে। মিয়ানমার জান্তা নতুন করে সেনা মোতায়েন করায় স্থানীয় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক আরো বেড়েছে। আর এই সব কিছুই ঘটছে কক্সবাজারের রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের ঠিক আগে, যা এই অস্থিরতার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে। এই রোহিঙ্গা সংকট যে শুধু সীমান্ত বা প্রত্যাবাসন নিয়েই নয়, এর একটি বড় আর্থিক দিকও আছে। বণিক বার্তার একটি প্রতিবেদন বলছে, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা তহবিলের পরিমাণ গত ১ বছরে অর্ধেকেরও নিচে নেমে গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, যেখানে গত বছর যুক্তরাষ্ট্র প্রায় ৩৫ কোটি ৪৭ লাখ ডলার দিয়েছিল, যা ছিল মোট সহায়তার প্রায় ৫৩%,
সেখানে চলতি বছরে এখন পর্যন্ত দিয়েছে মাত্র $8,53,00,000 মতো, যা মোট সহায়তার মাত্র 23.7%। এই বিরাট পতনের ফলে ইতিমধ্যে রোহিঙ্গা শিশুদের অনেক স্কুল বন্ধ হয়ে গেছে এবং আগামী নভেম্বরের পর খাদ্য সরবরাহ নিয়েও বড় সংকট দেখা দিতে পারে। একদিকে তাদের ফেরার মতো পরিস্থিতি নেই, অন্যদিকে এখানে থাকার জন্য আন্তর্জাতিক সহায়তাও কমে আসছে, যা এক কথায় এক উভয় সংকট। এইসব ভূ রাজনৈতিক এবং মানবিক চাপ সামলাতে দেশের ভিতরে প্রশাসনিক সক্ষমতা অত্যন্ত জরুরি। কিন্তু এখানে প্রশ্ন তুলছে যুগান্তরের একটি প্রতিবেদন। তাদের কড়া ভাষায় লেখা রিপোর্ট অভিযোগ করা হয়েছে, প্রায় 1 বছর আগে গণ অভ্যুত্থানে আওয়ামী স্বৈরশাসন বিদায় হলেও প্রশাসনের শৃঙ্খলা ফেরেনি। প্রতিবেদনে আওয়ামী নষ্ট প্রশাসন বহাল এমন কথাও ব্যবহার করে বলা হয়েছে যে প্রশাসনে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং দায়িত্বে গাফলতি আগের মতো রয়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন প্রশাসন গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করতে পারেনি, বরং এটিকে আরো লণ্ডভণ্ড করে ফেলা হয়েছে। যদিও এই অভিযোগ সত্যি নয়, তবে এটি দেশের জন্য একটি বড় চিন্তার বিষয়, কারণ একটি দক্ষ ও স্বচ্ছ প্রশাসন ছাড়া রাষ্ট্র ঠিকমতো চলতে পারে না। এই প্রশাসনিক আলোচনার সাথে জড়িয়ে আছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। আজকের পত্রিকার খবর বলছে, গত বছর পট পরিবর্তনের পর যে জুলাই সনদ বা সংস্কার প্রস্তাবনার কথা বলা হয়েছিল, তা বাস্তবায়ন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মত পার্থক্য কাটেনি। মূল বিতর্কটি হলো, এই সনদ কি আগামী নির্বাচনের আগেই কার্যকর হবে নাকি পরে। এনসিপি ও জামায়াতের মতো দলগুলো ভোটের আগেই এর বাস্তবায়ন চায়। অন্যদিকে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর অবস্থান সম্ভবত ভিন্ন। এই মতবিরোধ মেটাতে একটি কমিশন গঠন করা হলো নির্বাচনের আগের রাজনৈতিক পরিবেশে এটি একটি জটিলতা তৈরি করেছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কয়েকটি ভিন্ন ভিন্ন কিন্তু পরস্পর সংযুক্ত চিত্র পেলাম। একদিকে আনোয়ারা বেগমের মামলার মতো ঘটনা, যা ব্যক্তিগত ইস্যু ও রাষ্ট্রীয় কাঠামোর জটিল সম্পর্ক তুলে ধরে। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্পর্ক তৈরির চেষ্টা চলছে। নির্বাচন কমিশন যখন নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিচ্ছে, তখন দেশের প্রধান দলগুলো একটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবনা নিয়েই দ্বিধায় রয়েছে। এর সাথে যোগ হচ্ছে মিয়ানমার সীমান্তে নতুন উত্তেজনা, রোহিঙ্গা তহবিলে মারাত্মক ঘাটতি এবং দেশের প্রশাসনিক দক্ষতা নিয়েও উঠে প্রশ্ন। এখানে হয়তো মূল ভাবনাটা স্পষ্ট হয়, একদিকে নির্বাচনের প্রতিশ্রুতি ও সংস্কারের বিতর্ক চলছে, কিন্তু অন্যদিকে প্রশাসনিক ব্যবস্থাপনায় সত্যি দুর্বলতা থাকে। যেখানে যুগান্তরের প্রতিবেদন ইঙ্গিত করা হচ্ছে, তাহলে এই অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো কতটা প্রভাব ফেলবে। এই দুর্বলতা বা রাজনৈতিক মতানৈক্য কি রোহিঙ্গা সংকট বা বাইরের অন্যান্য চাপ সামলানোর ক্ষেত্রে বাংলাদেশকে আরো কঠিন পরিস্থিতিতে ফেলবে না? এই প্রশ্নগুলো আমাদের সামনে একটি জটিল ছবি তুলে ধরে, যা নিয়ে আরো গভীর পর্যবেক্ষণ দরকার। ধন্যবাদ।